নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে। গতকালের পর্বে দেখিয়েছিলাম যে শেখ হাসিনা তিনি ফিরবেন তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন যে আমি ফিরব, তারপর দেখব কত ধানে কত চাল। তার মানে যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার মতো পরিস্থিতি এখন তৈরি করেছেন। এই পরিস্থিতি আজ থেকে 3 মাস আগেও কিন্তু ছিল না, কিন্তু যত উত্তরোত্তর দিন যাচ্ছে তাতে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতির দায় করেছিলেন হচ্ছে ইউনূস সাহেবকে নিতে হবে। কিন্তু ইউনূস সাহেবেও আগের থেকে এরকম দায় যে আসলে পারে তিনি সেটা বলেছেন। তিনি অনেক আগে বলেছেন, প্রায় 7 মাস আগে তিনি বলেছিলেন আমার নিয়োগকর্তা হচ্ছে এই ছাত্ররা, মানে এই নাবালক যারা রয়েছেন, সমন্বয়ক যারা পরে উপদেষ্টা তাদের কয়েকজনকে নিয়েছে, তার নিয়োগকর্তা। এবং বহু সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি দ্রুত নির্বাচন দিয়ে সংস্কার করে এই করে দিয়ে তিনি ফিরে যাবেন, মানে ঝাড়া হাত পা হয়ে যাবেন। তিনি অ্যাকচুয়ালি রাজি ছিলেন না, তাকে রাজি করানো হয়েছে। এবং এইটা থেকে যেমন হচ্ছে তার একটা ইচ্ছে বা অনিচ্ছে দুটোই প্রকাশ পায়। পক্ষান্তরে তখনও এই কথাটা বলেছিলাম, একটা গ্যাপ তৈরি করে রাখছেন এবং এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি এফেক্টেড হবে বাংলাদেশের যারা সাধারণ নাগরিক, বিশেষ করে কৃষক যারা এবং শ্রমিক যারা, তারা হচ্ছে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং চাকরি প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ অর্থনৈতিক পরিস্থিতি এতে ডামাডোলে গিয়ে পড়বে। বাংলাদেশে মূলত গার্মেন্টসের উপর তার জিডিপির 85% নির্ভর করে। আমি আজকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট, সেখানে বাংলাদেশ সিচুয়েশনস নিয়ে দেখছিলাম, দেখে তো সত্যি পরিস্থিতি অত্যন্ত নাজুক। তার কারণ হচ্ছে সেখানে বলছে যে প্রায় 10% ইনফ্লেশন, এবং যেটা 2023 সালে যেখানে 7.2% মতো ছিল হচ্ছে জিডিপি গ্রোথ, এবং বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রের দিকে এগোচ্ছিল। তারপরে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতিতে এখন এইরকম পরিস্থিতি, যাতে হচ্ছে ইনফ্লেশন 10%, দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। 10% ইনফ্লেশন মানে এটা অত্যন্ত মানুষের উপর চাপ, এ তো বোঝাই যায়। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বড় রকম পরিস্থিতি তৈরি হয়েছে। অতিকায় ভারত বিদ্বেষ এবং যে পরিস্থিতি সেখানে তারা তৈরি করে ফেলেছিলেন, সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতন, গোটা বিশ্বে ইমেজ ক্রাইসিস, এবং ভারতেরকে বাধ্য হয়েছে ভারত যেখানে ট্রান্সশিপমেন্ট বাতিল করা, স্থলবন্দর দিয়ে গার্মেন্টস পাটজাত দ্রব্য সেটাকে তারা কোনোভাবেই এখানে আসতে দাঁড়িয়ে থার্ড পার্টি দিয়ে, মানে হচ্ছে অন্য কোনো দেশ দিয়ে আসার, তাতে তো কস্ট বেড়ে গেছে। অন্যদিকে ভারত থেকে কিন্তু বাংলাদেশ তার নেওয়া বন্ধ করেনি। ফলশ্রুতিতে কী হয়েছে, ট্রেড গ্যাপ প্রায় 5-6 হাজার কোটি টাকার মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। বিশাল একটা ট্রেড গ্যাপ তৈরি হয়েছে। ভারতের মতো বিপুল দেশে এই ধরনের ট্রেড গ্যাপ যদি হয়, বা বাংলাদেশ যদি একটু কিছু নাও নেয়, পুরোপুরি নিষেধাজ্ঞা বাংলাদেশ চাপিয়ে দেয়, যে পরিস্থিতিতে আসার মতো সামর্থ্য বাংলাদেশের নেই, তাহলে ট্রেড গ্যাপ তো বাড়বেই। এটা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বিপর্যয়কর পরিস্থিতি শুরু হয়েছে। এবং 2026 সাল, তার আগে এই ফারাক্কা চুক্তি এবং ইউরোপের বাজারে যে বাংলাদেশের গার্মেন্টসের ক্ষেত্রে তারা যে সুযোগ সুবিধা বা ট্যাক্স রিবেটগুলো যেগুলো তারা পেত, সেগুলো তো আগামী 2026-এর পর পাবে না। উন্নয়নশীল দেশের তকমা, যে কারণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সংস্থাগুলো বিশ্বের, যারা বাংলাদেশে বিশেষ করে গার্মেন্টসের উপর অত্যন্ত তাদের একটা পছন্দের জায়গা ছিল, তারা বারবার বলছে যে পলিটিক্যাল স্টেবিলিটির প্রয়োজন। বাংলাদেশের মানুষের আর্থিক উন্নয়ন, ক্রয় ক্ষমতা খুব বাজে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ব্যাপক ইনফ্লেশনের কারণে, মুদ্রাস্ফীতির কারণে, দ্রব্যমূল্য দাম বৃদ্ধির কারণে নুব্জ অবস্থা। রেমিটেন্স ঠিক আছে, কিন্তু শুধু রেমিটেন্সের উপর কি একটা দেশ চলতে পারে? 10% মতো রেমিটেন্স জিডিপিতে কন্ট্রিবিউট করে। রেমিটেন্সে একটা বড় অংশ যারা ব্যবসায়ী রয়েছেন, পাটের ব্যবসা বা বিভিন্ন পাটজাত দ্রব্য, গার্মেন্টস, ইউরোপ, বিশেষ করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশ, সেখানে অবস্থান তারা রয়েছেন। তার উপর দাঁড়িয়ে কি হতে পারে? বাংলাদেশের অবস্থা এতটা শোচনীয়
এবং সেই শোচনীয় পরিস্থিতির মধ্যে ভয়ঙ্কর উপাদান হিসাবে তৈরি হয়েছে এই ভারত বিদ্বেষের মাত্রাতিরিক্ত ভারত বিদ্বেষ, এবং যারা যে রাজনৈতিক দলগুলো এটা প্রশ্রয় দিয়েছে এবং যারা দিয়েছে তাদের উপর জনগণ এখন প্রবল ক্ষুব্ধ। তাই বিভিন্ন জায়গায় যেভাবে মববাজি হচ্ছে, এ তো গৃহযুদ্ধেরই ইঙ্গিত দিয়ে রেখেছে। অর্থাৎ কোথাও মনে হচ্ছে গৃহযুদ্ধ কি শুরু, ঠিক এমন একটা আবহের মধ্যে শেখ হাসিনার বলা আমি ফিরছি, তারপর দেখছি কত ধানে কত চাল। এটা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ যিনি দেশকে যার কাছে হচ্ছে যে কোনো পরিস্থিতিকে সামলানোর মতো একটা দক্ষতা, তার কারণ তার দক্ষতা এই 15 বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে কথাটা বলেছে, যে কথাটার আমি কাউন্টার সবসময় বলেছি, মালয়েশিয়া সম্পর্কে তারা কি কথাটা বলতে পারবেন? মালয়েশিয়ার এই প্রগাঢ় উন্নতির পেছনে কি কোনো সেখানে কি রাজনৈতিক গণতন্ত্র মারাত্মক জায়গায় ছিল? কিন্তু অর্থনৈতিক উন্নয়ন দেখুন, আর সেই মালয়েশিয়া পর্যন্ত অনেক বাংলাদেশিকে ডিপোর্ট করছে, কারণ এই রাজনৈতিক অস্থিরতা এবং মৌলবাদের প্রতি হচ্ছে আধিক্য, এবং যেভাবে আর কি সংখ্যালঘুদের উপর আক্রমণ, সেগুলো কিন্তু একটা পরিস্থিতি তৈরি করেছে রাজনৈতিক অস্থিরতা, যা শেখ হাসিনার পক্ষে একটা উল্লেখযোগ্য প্রত্যাবর্তনের প্রেক্ষাপট রচনা করেছে। আপনাদের দেখাই, অবিরাম ধর্ষণ চলছে, কোনো হেলদোল নেই কিন্তু এখনো ইউনূস সরকারের। জুলাই আন্দোলন নিয়ে কি হচ্ছে দেখুন, জুলাই আন্দোলনে যারা জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের মানে তাদের জন্য একটা জুলাই ফাউন্ডেশন তৈরি হয়েছিল, সেখানে এই সার্জিস আলম এরা ছিলেন, তাদেরকে সহযোগিতা করা হবে, এই হবে, ফান্ড ছিল 100 কোটি টাকার মতো, কিছুই পায়নি। দেখুন গিয়ে কীভাবে সে অফিস ভাঙচুর করছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে কোথায় জুলাই সনদ, আর কোথায় ওই জুলাই যোদ্ধাদের প্রতি হচ্ছে তাদের যে প্রতি অন্যায় অবিচার হচ্ছে, তারা যে লড়াই করলেন, তাদের এই যে আজকের অধুনা এনসিপি লিডার যারা বলেছিলেন আমরা অরাজনৈতিক, এই জুলাই মাসে তাদের বক্তব্য ছিল। আর জুলাই মাসের 8 তারিখ, সেই জুলাই মাসের ওই সময় দাঁড়িয়ে তারা কিন্তু ক্রমান্বয়ে বক্তব্য রাখছেন। তার কারণ আমি বারবার বলেছি, 19 এবং 20 জুলাই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হয়। 20 জুলাই শুক্রবার ছিল, সেদিন গুলি চালনার ক্ষেত্রে 100 জন অতিক্রম করেছিল এবং কারফিউ জারি হয়েছিল। তার আগের মেটাকুলাস ডিজাইন এবং মেটাকুলাস ডিজাইনের যিনি আরেকজন ছিলেন এই হাসনাত আবদুল্লাহ, কোথায় দেখুন তাদেরই তো এই জুলাই ফাউন্ডেশন, সেখানে দেখুন কিভাবে ভাঙচুর চলছে। এই রকম একটা যে অবস্থার মধ্যে থেকে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু এইটাকে ট্যাগ করে দিয়ে উপর্যুপরি আক্রমণ হয়েছে। সাল্লা উপজেলা সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনীমোহন দাসকে সিলেটের একটা বাড়িতে দেখুন, এই যে যারা মব সন্ত্রাসী, এই মববাজি যেটা দেখুন কীভাবে বাড়ি থেকে নিয়ে গিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, বাইরে পুলিশ, এদিকে ভেতরে মব। অবনীমোহন দাস হচ্ছে সাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া, পুলিশ বাইরে, তারা ভেতরে গিয়ে তার হাতে তুলে দিচ্ছে। মানে কোথাও পুলিশ যে একটা আইনের শাসন, কোথাও বা বিচার ব্যবস্থা, সব জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে। যেমন আমরা বলবে যে ভারতীয় মিডিয়া অতিরঞ্জন করছে, এটা বাংলাদেশের যিনি তথ্য উপদেষ্টা, নামটা কি জানো, নামটা ভুলে গেছি, পরে মনে পড়লে বলছি, তো তিনি বলেন যে সব অতিরঞ্জন করা হচ্ছে। এই শফিকুল আলম মনে পড়েছে, তার মনে পড়ছে তো লন্ডনে সেই ওই যে তাকে ডিম ছুটছিল না কী সব ছুটছিল, তার সেই চাউনি এদিক ওদিক, যাই হোক সেটাও না, তিনি একজন প্রাক্তন বড় সাংবাদিক নাকি ছিলেন। তার এই বয়ান আমরা এটাও যে গতকাল অডিও ক্লিপ শুনিয়েছি আপনাদের, সেখানেও শেখ হাসিনা সেটাই বলেছেন। তো শেখ হাসিনার এটা ছিল বক্তব্য, আমি ফিরছি। এখন এই রকম একটা পরিস্থিতি, জুলাই ফাউন্ডেশনের এটা নিয়ে আমরা শুরু করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আমরা অনেকদিন পর পেয়েছি প্রদীপ্ত রায়, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানে তিনি রয়েছেন।
ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি তিনি যোগদান করবেন। আরও একজন আমাদের সঙ্গে যোগদান করছেন, তিনি বাংলাদেশ থেকে করছেন এবং অনেকেই বাংলাদেশে যারা যোগদান করছেন তাদের উপর যেরকম দেখতে পাচ্ছি, তবুও অনেকে ভয়কে উপেক্ষা করে আওয়ামী লীগের অনেকেই কিন্তু তারা এগিয়ে আসছেন। অনেকেই আমাদের কাছে বিভিন্ন সময় ফোন করে জানান, অনেকে টাইমলাইনে লেখেন, অনেকে যোগাযোগ এইভাবে আমরা স্থাপন করছি। উত্তম কুমার অপু, যিনি একজন আওয়ামী লীগের ছাত্রলীগ তিনি নেতা, আমরা তার কাছ থেকে দিয়ে প্রথম শুরু করব। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমরা আসলে অন্য কোনো উদ্দেশ্য নেই বাংলাদেশকে ছোট করা, খাটো করা, বাংলাদেশকে তার জনগণকে অপমানিত করা, এসব নয়। কিন্তু অতিরঞ্জন যেহেতু ভারতের সাথে একটা ঐতিহাসিক সম্বন্ধ, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং ভারত, এইটা যেন একটা ডিএনএর মধ্যে ঢুকে রয়েছে, অন্তত পশ্চিমবঙ্গবাসী তারা এভাবেই দেখেন। আমরা জানি যে এই সমস্ত যে অনেক চাপের মধ্যে আপনারা রয়েছেন, তথাপি এই কথাটা হচ্ছে আজও বিভিন্ন জায়গায়। আমরা গতকাল এই বিষয়টাকে নিয়ে ব্যাপক চর্চা হয়েছে, অনেকেই দেখেছেন যে শেখ হাসিনা ফিরছেন এবং হচ্ছে বাংলাদেশে একটা পরিস্থিতি অন্যদিকে তাতে ঘুরতে পারে, কত ধানে কত চাল তারপর দেখা যাবে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যদি এখন এটা বলা হয় উত্তম কুমার অপু ভাই আপনাকে, যে ভারতের সাথে সম্পর্ক বা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে এই যে এত ট্রেড ডেফিসিট হচ্ছে, এই যে একটা ইনফ্লেশন, দ্রব্যমূল্য বৃদ্ধি, এমনকি কলকাতা শহরেও যারা এখন মেডিকেল ভিসা নিয়ে আসছেন তারা দেখছি অত্যন্ত কষ্টসাধ্যভাবে করছেন। কাউকে কাউকে এরকম দেখা যাচ্ছে যে ফুটপাতের দোকান থেকে খাবার তারা কিনছেন। আগে যেটা অন্তত আমি 23-22 এইসব সালেও দেখেছি, তারা একটা এসে প্রচুর তারা জিনিসপত্র কিনতেন, আনন্দ উপভোগ করতেন, চিকিৎসককে দেখাতেন, কোথাও একটা থমথমে ভাব, এটা কিন্তু পরিষ্কার তারা কথা বললেও বুঝতে পারছি। এই পরিস্থিতিটা থেকে কি একটা পরিবর্তন আসার দ্বারপ্রান্তে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, নাকি বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে? এইটা মানে করব ঠিক কি পরিস্থিতি আপনারা ভালো বলতে পারবেন, একটু জানতে চাইব প্রথমে আপনার কাছ থেকে। ধন্যবাদ দাদা। নমস্কার দাদা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। দাদা ভালো আছেন না? দাদা ধন্যবাদ। প্রথমেই আর প্লাস টিভিকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে কিছু বাংলাদেশ সম্বন্ধে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। দাদা আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দাদা অনেক খারাপ। আপনি এই সুৎখোর ইউনূস, এই জঙ্গি ইউনূসের এই মেটাকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদের যে সুন্দর বাংলাদেশটা ছিল সেটাকে একটা অশান্ত বাংলাদেশে রূপান্তরিত করেছে। যেহেতু আমি সংখ্যালঘু জায়গা থেকে প্রতিনিধিত্ব করছি, আমি একটি ছাত্রলীগ নেতা, আমি শুধু এতটুকু বলবো দাদা, আমরা আগে আমাদের ধর্মীয় মানুষ, আমাদের সনাতনী ধর্মীয়রা আগে যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতো দাদা, সেটা এখন করতে পারে না। তারা কোনো পূজাকে ভালোভাবে উদযাপন করতে পারে না, মনের ভিতরে একটা ভয় ভীতি সৃষ্টি হয়। আপনি দেখেছেন দাদা কিছুদিন আগে মুরাদনগরে একজন সনাতন ধর্মী নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে, এবং এরকম দাদা অনেক ঘটনা ঘটছে যেগুলো প্রকাশ হচ্ছে না। দাদা আমি বিশ্বাস করি, আমি যে জায়গায় প্রতিনিধিত্ব করি, আমি সেই গাজীপুরে, আপনি গাজীপুরে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা মা বোনেরা তারা একটা ভয়ের ভিতরে আছে। হ্যাঁ, ভয়ের ভিতরে আছে। যারা মনে মনে তারা চিন্তা করে যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনা আমাদের খুব আগলে রাখতো। আরেকটি জিনিস দাদা আপনি বলেছেন যে বাংলাদেশ ভারতীয় যে সম্পর্কটা, সেই 1971 সালে আমরা দেখেছি যে ভারতীয় ভারতীয় যে প্রেম বাংলাদেশের প্রতি, সেটা কিন্তু এই মুক্তিযুদ্ধেই প্রমাণ হয়েছে। যারা নিজের দেশের সৈনিক পাঠিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে। আমাদের এই দেশে আসলে ধর্মীয় পন্থা রাজনীতি হয়তো দাদা, যেখানে তারা তাদের ধর্মটাকে সামনে রেখে তারা রাজনীতিটা করে, আর তারা আমাদের সনাতনীয় ধর্মরা
সবসময় মনে করে আমরা আপনাদেরই প্রতিবেশী, আপনাদেরই আমরা তো এইভাবেই চলাফেরা করি। তারা এই ধর্মটাকে, ইসলাম ধর্মটা শান্তির ধর্ম, এই ধর্মটাকে ব্যবহার করে ভারত বাংলাদেশের একটা বিদ্বেষ তৈরি করছে। যেটা আমরা দেখছি দাদা, সামনে অনেক খারাপ পরিস্থিতিতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আহ গৃহযুদ্ধের দিকেই দাদা প্রবাহিত হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি আমাদের দেশরত্ন শেখ হাসিনা নেত্রী যে সোনার বাংলা গড়ার চেষ্টা করছে সেটা অবশ্যই সফল হবে। আমরা খুব তাড়াতাড়ি আমরা ফিরবো, আমরা রাজপথে ফিরবো। সেই সেই ডিজাইনও হচ্ছে দাদা, সব কিছু আর মিডিয়ার সামনে বলা যায় না। তো আমরা চেষ্টা করছি, আমরা খুব তাড়াতাড়ি আমরা এইটুকু কথাতেই, মানে শেখ হাসিনার এইটুকু কথাতেই তো আমি যতটুকুনি বিভিন্ন অনেকের সাথে কথা বলছি, মানে বিভিন্ন যাদের সাথে বা বাংলাদেশে অনেকে নিরপেক্ষ ব্যক্তি ছিলেন প্রথম দিকে, তারা বলতেন যে আওয়ামী লীগের অনেক কারণেই আওয়ামী লীগের এই অবস্থা, তারা এগুলো বলতেন, সেটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে। কিন্তু এই কথাতে অনেকে বলছেন ইউনূস সাহেব এখন প্রচণ্ড ঘাবড়ে গেছেন এতেই। তিনি কখনো শোনা যাচ্ছে তিনি রাষ্ট্রপতি হতে চাইছেন, কখনো হচ্ছে তারেক রহমানকে বলছেন দেশে ফিরুন, এদিকে তারেক রহমান ফিরতে চাইছেন না। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে জামাতের সাথেও তার সম্পর্ক এখন সেই জায়গায় নেই। এনসিপি নেতারা কে কোথায়, এক একজন এক এক রকম জায়গায় চলে। এই যে ছবিতে দেখতে পাচ্ছি জুলাই ফাউন্ডেশনের অফিসে গিয়ে যারা জুলাই যোদ্ধা যারা ছিলেন, জুলাইয়ে লড়াই অংশ নিয়েছিলেন, তারা ভাঙচুর করছেন। অর্থাৎ কোথাও একটা জায়গায় বলা এইসব ছবিগুলো যে ডক্টর ইউনূসের একটা বলা যায় হচ্ছে হাঁটু কাঁপছে বলা যায়। অবশ্যই অবশ্যই দাদা, আপনি দেখেন আমাদের দলীয় 4 লক্ষ নেতা কর্মীকে আমাদের কারাগারে তিনি মিথ্যা মামলা দিয়ে এই অবৈধ ইউনূস ঢুকিয়েছে। তারপরে দাদা আমাদের লড়াই সংগ্রাম কিন্তু আমাদের থামায় রাখতে পারেনি। আমাদের প্রতিনিয়ত ঢাকা শহরে, এবং বিভিন্ন জেলাতে আমাদের প্রতিনিয়ত মিছিল হচ্ছে এই অবৈধ সুদখোর ইউনূসের বিরুদ্ধে। দাদা আপনি বিশ্বাস করবেন না, আমার 1 কেজি টমেটোর দাম 180 টাকা হয়ে গেছে দাদা। বাংলাদেশের দ্রব্যর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এদেশ কিছুদিন পরে এমনিতেই তো মানুষ বলছে যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা আমলেই ভালো ছিলাম। তো দাদা আমরা বিশ্বাস করি আমরা জনগণের প্রতি আমাদের আস্থা সেই স্বাধীনতার পর থেকেই ছিল। আওয়ামী লীগের আস্থা জনগণের উপর ছিল, শেখ হাসিনার আস্থা জনগণের উপর আছে। এই জনগণই আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে এই দেশের স্বদেশ প্রত্যাবর্তন করাবে। সেটা হবে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, যেখানে কোটি কোটি মানুষ প্রিয় নেত্রীকে স্বাগতম জানার জন্য এয়ারপোর্টে প্রবেশ করবে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু এখানে স্টুডিওতে ফিরছি। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক যিনি রয়েছেন প্রদীপ্ত রায়, ডক্টর ইউনূস হয়তো কিছুদিনের মধ্যে একটা স্টেটমেন্ট দিতে পারে, আরে আমি সংস্কার বলতে সংস্কারই তো চেয়েছি, কিন্তু সংস্কারটা বাংলাদেশের করতে পারিনি, কিন্তু আওয়ামী লীগের সংস্কার হয়ে গেছে। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের এই যে বক্তব্য যারা দিচ্ছেন বিভিন্ন ছাত্রলীগের নেতারা, যে ছাত্রলীগ একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল 71 সালে, মুজিব বাহিনী তৈরি হয়েছিল এই ছাত্রলীগের কর্মীদের থেকেই, যারা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। সেই ছাত্রলীগের তারা যেভাবে জনগণের কথা বলছে বা মানুষের পাশে দাঁড়াবার কথা, মানুষ তাদের কাছে অনেকেই বলছেন যে আগে ভালো ছিলাম। আর এই যে 10% ইনফ্লেশনের কথা, দ্রব্যমূল্যের কথা বললো, একটা আইটেমের কথা বললো, কত দাম, এটা তো এডিবির ওয়েবসাইটে গেলে যে কেউ গেলে দেখতে পাবে এখন যে কী অবস্থা, 10% ইনফ্লেশন। এবং তারা বলছে ইমিডিয়েটলি যদি পলিটিক্যাল স্টেবিলিটি না আসে বাংলাদেশ মানে একেবারে ধ্বংসের কিনারে মানে প্রাপ্ত হবে। এই রকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের সংস্কার ইউনূস সাহেব কিছু করতে পারবেন বলে কি আপনি মনে করেন, নাকি এই পরিস্থিতি, এই রাজনৈতিক এই হিংসা হানাহানি অন্তত আওয়ামী লীগের সংস্কারটা ঘটিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আপনার প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং প্রশ্নের মধ্যেই খানিকটা উত্তরটা রয়েছে যে সংস্কারটা বোধহয় আওয়ামী লীগেরই হতে চলেছে। কারণ যে দাবিগুলো আওয়ামী লীগের এগেনস্টে ছিল সেগুলো নেহাত অমূলক নয়, কিছু বক্তব্যের মেরিট ছিল। এবং আপনি দেখবেন যখন একটা বড় মিথ্যে তৈরি হয় তার বুনিয়াদ হিসেবে তারা কিছু ছোট ছোট সত্যিকে কাজে লাগায়। এবং এই বাংলাদেশের এই তথাকথিত অভ্যুত্থানের ক্ষেত্রে যে স্বৈরাচার চলছিল সেটা কিন্তু মানে সত্যি সত্যিই চলছিল। তার মানে এই যে হাসিনাতন্ত্র বা এই যে আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা তার মধ্যে স্বৈরাচার ছিল, কিন্তু তার মানে এই নয় যে ব্যবস্থাটা মানে আমেরিকা এবং অন্যান্য তাদের
যারা সাঙ্গপাঙ্গ আছে তারা মিলে যে অবস্থাটা তৈরি করেছে বা যে ব্যবস্থাটার প্রণয়ন করেছে সেটা অত্যন্ত আইডিয়াল একটা সিচুয়েশন। এটা আপনি যদি আমেরিকার পার্সপেক্টিভে দেখেন খুব মানে ম্যাক্রো লেভেল থেকে, তাহলে এটা কিন্তু আমেরিকা বহু জায়গায় করে এসছে। ওয়েস্ট এশিয়া, আমি প্রথম দিন থেকে আপনাদের বলছি যে আরব স্প্রিংয়ের ডিজাইনে বাংলাদেশে এই তথাকথিত অভ্যুত্থানটা করানো হয়েছে। এবং আরব স্প্রিংয়ের যদি আপনি যেখানেই ঘটেছিল তার 5 বছর 10 বছর একটু পরে 2 বছরের মাথায় দেখেন সেখানে গৃহযুদ্ধ, যে কথাটা আওয়ামী লীগের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন তিনি বলছিলেন, গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, মাইনরিটিদের ওপর অত্যাচার অবশ্যম্ভাবী, এবং সর্বোপরি সাধারণ মানুষের কোনো রকম রাজনৈতিক মৌলিক অধিকার থাকবে না, এটাও অবশ্যম্ভাবী। তো যে স্বৈরাচারকে রিপ্লেস করার দাবি ওরা করে, বিভিন্ন জায়গায় করে এসছে, বাংলাদেশেও করে, যে আমরা স্বৈরাচারকে রিপ্লেস করেছি। তো রিপ্লেস হয়ে যেটা এসছে সেটা স্বৈরাচারের থেকে কম কি খারাপ? আপনি একটা ফিচার যদি দেখাতে পারেন এই এতদিনের যে মানে শেখ ইউনূসের যে শাসন ব্যবস্থা, তার 5টা ফিচার যদি আপনি দেখেন, 5টা ফিচারের মধ্যে 5টাই হচ্ছে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, হিন্দু মহিলাদের রেপ করা, হিন্দুদের মন্দির ধ্বংস করা, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশি মানুষের কথা ভাবা, তাদের ভালো করা, তাদের গরিবির থেকে উত্তরণ করানো। এইটা কোথায় প্রায়োরিটি ছিল? এবং প্রায়োরিটি ছিল না বলেই আজকে বাংলাদেশের এই অবস্থাটা হয়েছে। আপনি কারণ একটা দিকে একটা কম্পালশন, কারণ এডিবির ওয়েবসাইটে আমি দেখছিলাম, সেখানে উন্নয়নশীল দেশ হিসাবে যেটা শেখ হাসিনা একটা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছেন, তা সেই স্ট্যাটাসেই তো দেখবে। ফলে আগামী 2026টা যেটা বাংলাদেশের কাছে খুব গুরুত্বপূর্ণ, এই কারণে একদিকে পানি চুক্তি যেটা ফরাক্কা, সেটা ভারত তো পরিষ্কার মানে করে দিয়েছে ইতিমধ্যে। পাকিস্তানের সিন্ধু চুক্তি নিয়ে বিলাওয়াল ভুট্টো মাঝে মধ্যে কী যে বলছে আর ঢোক গিলছে, সেটা বাংলাদেশে মানে বিলাওয়াল ভুট্টো পাত্তা পাচ্ছে না, ইউনূস সাহেবকেও এই ক্ষেত্রে পাত্তা দেবে না। যদিও আমার একটা কোথাও এখনও দৃঢ় বিশ্বাস আছে যে বাংলাদেশে উন্নয়নশীল বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, সেটা এবং তিনি ফিরবেন বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি ফেরেন, সেই সিরিয়া হোক, যেখানে যেখানে হয়েছে, আসাদ ফিরতে পারেননি, অনেকেই ফিরতে পারেননি, কিন্তু সেই ক্ষেত্রেও শেখ হাসিনা ব্যতিক্রমের ব্যতিক্রম হয়ে উঠবেন। এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, যেটাকে হয়তো আগামী দিনে আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে এবং তাকে প্রতিষ্ঠিত করার। না, শেখ হাসিনার ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সেটা হলে আমি একদমই অবাক হব না। আর বাংলাদেশের যেগুলো রিকোয়ারমেন্ট, এই ধরুন আমাদের ফারাক্কা ট্রিটিটা, এটাকে রিভাইভ করা, বাংলাদেশের জনগণের উত্তরণ বা উন্নয়ন ঘটানো। দেখুন, ওনারা বাংলাদেশের যেটা সমস্যা হয়েছে এই গত 1 বছরে, ওনারা ভারতবর্ষকে একটা থ্রেট হিসেবে দেখেছেন, আর শেখ হাসিনা ভারতবর্ষকে একটা অপরচুনিটি হিসেবে দেখতেন। এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখবেন, ভারতবর্ষ 1991-2 এর পর থেকে যে ইকোনমিক রিফর্ম করেছিল তার একটা রিফ্লেকশন তার বৈদেশিক নীতিতে ধরা পড়েছিল। ভারতবর্ষ বলেছিল উইল লুক ইস্ট, আর থাইল্যান্ড বলেছিল আমরা মানে পশ্চিমে তাকাবো, মানে ভারতবর্ষের কথা বলেছিল। তো এই যে লুক ইস্ট লুক ওয়েস্টের যে কম্বিনেশনটা, সেটা কিন্তু ভারতবর্ষ এবং থাইল্যান্ড বা এই সমগ্র রিজিয়নকে মানে গরিবি থেকে উত্তরণ ঘটাতে এবং একটা প্রসপারাস রিজিয়ন হিসেবে নিজেদেরকে তুলে ধরতে সাহায্য করেছিল। একটু সাম্প্রতিক উদাহরণ যদি দিই, সার্কের ক্ষেত্রে বা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বিমস্টেক বেটার, মানে আমি যদি শ্রীলঙ্কার উদাহরণ দিই, শ্রীলঙ্কাতে এরকম বড় প্রভোকেশন ছিল চীনের দিক থেকে বা বিভিন্ন জায়গা থেকে। শ্রীলঙ্কা বিপদের সময় ভারত পাশে দাঁড়িয়েছে, শ্রীলঙ্কাও কিন্তু বিপদে ভারত পাশে দাঁড়িয়েছিল, ওটাকে ভুলে যায়নি বলে একদমই। মানে সেখানেও তো রাষ্ট্রপতি ভবন করে ফেলেছিল। দেখেছিলাম ওই দৃষ্টান্ত দেখেই এই জুলাইয়ের অতি বিপ্লবীরা উৎসাহিত হয়েছিল। কিন্তু এখন সে শ্রীলঙ্কা ভারতের কত ঘনিষ্ঠ সহযোগী। একদমই তাই। এবং এখন যে পাওয়ারে রয়েছে শ্রীলঙ্কাতে, তিনি কিন্তু একদমই রাইট উইং লিডার নন, যেটা মানে অনেক জায়গায় বলা হয় যে রাইট উইং লিডাররা যেহেতু এখন গোটা বিশ্বে রাজ করছে, সেই কারণে মোদির সাথে তাদের সখ্যতা বেশি। শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট মানে যে রুলিং পার্টি, তারা কিন্তু রাইট উইঙ্গার নয়। তার সত্ত্বেও ন্যাশনাল ইন্টারেস্টের কারণে তারা ভারতের সাথে সখ্যতাটা এবং সম্পর্কটা বজায় রাখছে। এটা কিন্তু মোদির সাথে মানে দুজন রাষ্ট্রনেতার সম্পর্ক নয়, এটা দুটো রাষ্ট্রের সম্পর্ক, তাদের জাতীয় স্বার্থের সম্পর্ক। রাইট। আমি জ্যোতি আমাদের সঙ্গে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে। তার আগে আমি আরেকটু যাব, আমাদের সঙ্গে বাংলাদেশে থেকে রয়েছেন উত্তম কুমার অপু,
তিনি সংখ্যালঘু একজন মানুষ বাংলাদেশের নিরিখে, কিন্তু আওয়ামী লীগ গাজীপুর অঞ্চলে, আমি তো জানি গাজীপুর খুব শিল্প সমৃদ্ধ জেলা, ঢাকার নিকটবর্তী যতটুকু জানি গাজীপুর, সেই গাজীপুর। যাই হোক, আমি যে প্রশ্নটা, আচ্ছা এই যে আমরা দেখছি, এই যেমন প্রচুর ছবি পাই মব সন্ত্রাসের, বা দরজা ভেঙে ঢুকে গিয়ে ওই ফজর আলী নাকি বিএনপি বলে, ও নাকি আওয়ামী লীগ করতো, যাই হোক এই ফজর আলী বা এই গ্যাং বা এই ধরনের গ্যাং বা মব, এরা ঠিক কীভাবে অপারেট করে একটু জানার খুব ইচ্ছা রয়েছে। তার কারণ হচ্ছে ভিডিওতে তো ছবি দেখছি এবং এই ছবি ছড়িয়ে পড়ছে, একটু যদি এটা মানে বলেন যে কারণে, এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আজকে যে বিশ্ব ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও বলছে যে ভয়ঙ্কর পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যে বাংলাদেশকে ধ্বংসের কিনারে নিয়ে চলে যাচ্ছে, তাদের ওয়েবসাইটগুলোতে যেটা দেখছি। আপনি জিনিসপত্রের দাম বললেন, 10% ইনফ্লেশন চলছে, মুদ্রাস্ফীতি, কি পরিস্থিতি বুঝতে পারছি। তবে এর মধ্যে থেকে মবেরা এত শক্তি পাচ্ছে কি করে? বেশ মানে তাদের এত মনে হচ্ছে, যেভাবে তারা ঝাঁপিয়ে পড়ে, মনে হচ্ছে হর্স পাওয়ার যুক্ত, মানে অশ্বশক্তি সম্পন্ন। এই হর্স পাওয়ারের মানে এই পাওয়ারটা কোথা থেকে আসছে এখন? দাদা ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা আমাকে প্রশ্ন করেছেন যে মব তারা তো শক্তি কোথা থেকে পাচ্ছে। দাদা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত দর্শন, তারপর হত্যা, মানুষকে বাসা থেকে বের করে নিয়ে মব জাস্টিস করা, তাদের মূলত কারণ কি দাদা শুনেন? বাংলাদেশের আইন পরিস্থিতি এখন নেই। আইন পরিস্থিতি শুধু আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে আইন পরিস্থিতি, আর কোনো মব জাস্টিসের বিরুদ্ধে কোনো আইন পরিস্থিতি নেই। যখন দেখে যারা মব জাস্টিস করে, তারা হলো আমাদের বাংলাদেশ বিরোধী, আওয়ামী বিরোধী যে দলগুলো আছে, তারাই মব জাস্টিস করে। তারা তো দাদা মব জাস্টিস করবে, তারা তো এটা করার পরে তো তাদের ভিতরে বিপক্ষে কোনো অ্যাকশন আসতেছে না। হ্যাঁ, তাদের বিপক্ষে কোনো অ্যাকশন আসতেছে না, আইন তো তাদের বিরুদ্ধে যায় না। আইন শুধু আমাদের মতো ছাত্রলীগ নেতা, যারা আওয়ামী লীগ নেতা, যারা 5 তারিখে করতে এখন পর্যন্ত আমি মা বাবার মুখ দেখতে পারিনি। হ্যাঁ, প্রতিনিয়ত বিভিন্ন হুমকি দামকি মুখে আসি। ওরা তো দাদা মব জাস্টিসে করতেই পারবে, ওদের অনেক পাওয়ার আছে দাদা। এখন কারণ হলো এই সুৎখোর ইউনূস তাদের এটা তাদের লালন পালন করছে দাদা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, মানে আইনিভাবে তাদের বিরুদ্ধে আইনিভাবে এখন পর্যন্ত দাদা এটা দুর্ভাগ্যজনক জ্যোতি। মানে আমরা বারবারই বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে একটা হাই রেসপেক্ট আমাদের বরাবর একটা থাকে। তার কারণ হচ্ছে ভারতের সেনাবাহিনীর সাথে তাদের ট্রেন, ভারতীয় সেনাবাহিনীর প্রধানও বলেছে উই আর ইন রেগুলার কন্ট্যাক্ট, বা হচ্ছে ওয়াকারুজ্জামান এত সুন্দর কথা বলেন, সংস্কৃতি সম্পন্ন একজন আর্মি জেনারেল, কিন্তু তাদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এই যে হচ্ছে দেখো আজকে একটা কথা মানে বলছে, বিভিন্ন ক্ষেত্রে অনেকের সাথেই যোগাযোগ করছে, তারা অনেকে মুখ খুলতে চাইছেন, কেউ সাহস করে এগিয়ে আসছেন। এই উত্তম কুমার অপুর মতো অনেকে যারা মধ্যে আসছেন বিভিন্ন সময় টার্গেট হয়ে রয়েছেন, মা বাবার মুখ দেখতে পাচ্ছে না। তো এইসব ক্ষেত্রে যে পুলিশকে আমরা দেখেছি, পুলিশের কি অবস্থা হচ্ছে, উল্টো করে মেরে ঝুলিয়ে রেখেছিল। এই দৃশ্য নিশ্চয়ই পুলিশকে হন্ট করে। তো আর্মি বা কোনো জায়গায় আর্মি বা এরা একটু মানে একটু তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, যখন তারা ব্যারেকেও নেই, এইরকম ঘটনায় তারা একটু শক্তিশালী একটা অবস্থান নেওয়া উচিত। কেননা দেশ তো তাদের, সেনাবাহিনী রক্ষা করা, এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই দ্রব্যমূল্য পিষ্ট, তার মধ্যে যেটুকু সঞ্চয় এসে মব এসে নিয়ে যাচ্ছে, বাড়ির মহিলাদের সম্ভ্রমহানি ঘটাচ্ছে, লুটপাট, এটা মানে এটা এক্সপেক্টেড ছিল। তুমিও ছিল অনেক প্রোগ্রামে ছিল যে সেনাবাহিনীর উপর অনেক আস্থা তো একটা ছিলই। না, এটা তো অবশ্যই। ঘটনা হচ্ছে সুজিতদা, আপনাকে প্রেক্ষাপটটাকে একটু আমরা যদি দেখি, সেটা হচ্ছে কিছুদিন আগে যখন দেখলাম জুলাইয়ের সেলিব্রেশন চলছে, তো জুলাইয়ের সেলিব্রেশনের সময় আপনার প্রথমে দেখলাম যে কিছু পুলিশ সামনে দিয়ে যাচ্ছে, তার পিছনে হচ্ছে জুলাইয়ের সেলিব্রেশন। তো তার মানে জুলাইয়ের সেলিব্রেশন মানে কি? জুলাইয়ের সেলিব্রেশন মানে হচ্ছে পুলিশ হত্যা, পুলিশ গণহত্যা, উল্টো টানিয়ে রাখা। আজকে সেই সব পুলিশরা, তারা রাস্তায় তাদেরকেই, যারা পুলিশকে টাঙিয়ে রাখলো, যারা পুলিশকে গণহত্যা হত্যা করলো প্রকাশবাদী বলোকে, তারাই হচ্ছে প্রোটেকশন দিতে বাধ্য হচ্ছে। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যেটা বললেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে হচ্ছে আপনার সেনাবাহিনীদেরকে। কিছুদিন আগে আপনার মনে থাকবে, এই যে মব জাস্টিসের যে প্রধান হোতা, অন অফ দ্য প্রধান হোতা, তার নাম হচ্ছে হাসনাত। কিছুদিন আগেই
সে যে একটা মোটাকুলাস ডিজাইন যে করেছিল, এই সরি মেটাকুলাস। হ্যাঁ, তো Metaculous। এবার ঘটনা হচ্ছে এরাই মাঝখানে রাস্তায় নেমে ওয়াকান্না হাসনাত করলো এবং একটা বিরাট বড় রকমের ক্যাম্পেইন চালালো। এমনভাবে করলো যাতে কিনা ওয়াকারুজ্জামান কোণঠাসা হয়। আপনি ভাবতে পারছেন একটা দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে একটা কি বলবো জানি না, মানে তার কি পরিচয় আছে, হতে পারে সে একটা মানে কোনো একটা অভ্যুত্থান, সকল অভ্যুত্থান মেটিকুলাসলি মানে মেটিকুলাসলি নয় সেটা আমি যাচ্ছি না, কিন্তু তাদের তো উচিত ছিল যে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া, সেটা না গিয়ে ওয়াকান্না হাসনাত। আপনি ভাবতে পারছেন এখানে যদি আমি যদি বলি সুজিত চট্টোপাধ্যায় না সিডিএ, সুজিত চট্টোপাধ্যায় না আর্মি, এটা কোনোদিন বলা সম্ভব? কোনোদিন আমরা ভাবতে পারি? আর এটাকে এন্ডোর্স করেছে ইউনিস গভর্নমেন্ট, একদম পুরো প্যাট্রোনাইজ করেছে। সুতরাং ধরুন এই হাসনাতের যারা অনুগামী, তাদেরকে সেনাবাহিনীর যারা নিচু স্তরের যারা রয়েছে, মানে যারা মানে জেলা স্তরে, তারা দেখতে পাচ্ছে যে এ তো আমার যে বস, টপ বস, তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সুতরাং এর যে অনুগামীগুলো, এদের বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা নিই তাহলে আমাদের হয়তো গলাটা কেটে যেতে পারে। এতক্ষণে বুঝলাম হর্স পাওয়ার মানে অশ্বশক্তি সম্পন্ন এই নেতারা, মানে এই ফোর্সটা কোথা থেকে বলছিল ইউনুসের কথা, মানে এই ক্ষেত্রে মানে হাসনাত আব্দুল্লাহ একটা বড় একটা অশ্বশক্তি সম্পন্ন। হাসনাতকে কে শক্তি দিচ্ছে? হাসনাত পাওয়ারটা কোথা দিয়ে পাচ্ছে? হাসনাতকে কে এই হর্স পাওয়ারটা প্রোভাইড করছে? তার নাম হচ্ছে ইউনুস। কিন্তু ইউনুস যে বলেছিলেন এরা আমার নিয়োগকর্তা, হ্যাঁ, সে অ্যাকচুয়ালি কে কার নিয়োগকর্তা সেটা তো বোঝাপড়া যাচ্ছে না, কারণ যদি নিয়োগকর্তাই হয় ইউনুসের সঙ্গে তাহলে এদের কানেকশনটা ছিল। যদি ইউনুসের সঙ্গে এদের কানেকশন থাকে, ইউনুস যে কার প্রোডাক্ট সেটা তো সবাই জানে। ইউনুসের কি কন্ট্রিবিউশন আছে এই মুভমেন্টের ক্ষেত্রে? কোটা আন্দোলন নিয়ে ইউনুসের কতগুলো স্টেটমেন্ট দেখেছেন আপনি? কিন্তু তারপরে হঠাৎ ইউনুস কেন মানে সামনে চলে আসে? ইউনুস তো নিজে স্বীকার করেছে। ইউনুস আপনার এই যে মেহফুজ আলমকে নিয়ে গিয়ে যখন নিউ ইয়র্কে পরিচয় করাচ্ছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের হিলারি ক্লিন্টনের সঙ্গে, তো বলছিলেন হি ইজ দ্য ম্যান হু হ্যাজ ডান দ্য মেটিকুলাসলি ডিজাইন মুভমেন্ট ইন বাংলাদেশ। তারা বিশ্ব দেখেছে। তো সুতরাং দ্য মুভমেন্ট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন্ড এবং পরিকল্পিত একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে আপনার মবের হাতে তুলে দেওয়া, যেটা ইরাক, সিরিয়া, জর্ডানে ঘটেছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, যেমন ধরুন চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল ইউএস নেভির হাতে তুলে দেওয়া, ইউএস নেভি সেখানে ঘুরে বেড়াচ্ছে চট্টগ্রামের এরিয়াতে। সুতরাং তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মুভমেন্টটা, এবং যার ফলও আমরা দেখতে পাচ্ছি। যেখানে যেখানে আপনার এই যে সিআইএ ব্যাকড অপারেশন হয়েছে, সেখানে আপনার শান্তি ফিরে আসেনি। এটা ইরাক হোক, সিরিয়া হোক, জর্ডান হোক, বা হচ্ছে আপনার ইয়েতে কি বলে আফগানিস্তান হোক। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে শেখ হাসিনা, তুমি নিশ্চিত অডিও ক্লিপটাও শুনেছো গতকাল, যেটা নিয়ে হচ্ছে, এটা রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি করেছে দেশে। কোথাও একটা জায়গায় অন্য বার্তা থাকে না, বাংলাদেশের কাছে অপশানসটা কী হতে পারে এখন? অপশানস, ট্রেড গ্যাপ যেভাবে বাড়ছে ভারতের সাথে বা বিশ্বের অন্যান্য মানে দেশগুলো, ইনফ্লেশনের কথা বললাম, বাংলাদেশের আর্থিক বৃদ্ধি যেটা 2023 সালে 7.2 অবধি উঠে গেছিল, 22-23-এ 7.2, এবং হচ্ছে দক্ষিণ এশিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ ভারতের পরে মানে আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে ছিল। আজকে কোথায় হু হু করে নামছে, মানে শ্রীলঙ্কা যেখানে উঠছে, সেখানে ভারতের সাথে এখন সুর অনেকটা ম্রিয়মান দেখাচ্ছে। অনেকটাতে ইতিমধ্যে অনেক এনটিটি এসে গেছে, মানে আমেরিকা, চায়না, অনেকেই বিভিন্ন ক্ষেত্রে স্টেটমেন্টগুলো আমরা দেখলে বোঝা যায়। ঠিক এমন অবস্থায় শেখ হাসিনা, আমি ফিরছি তারপর দেখছি কত ধানে কত চাল, এটা বাংলাদেশে একটা জানে, কিন্তু এটা একটা রীতিমতো একটা মোমেন্টাম তৈরি পক্ষে যথেষ্ট। কোথাও একটা কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? না, দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে টোপোগ্রাফিটা বুঝতে হবে। ইরাক সিরিয়ার টোপোগ্রাফি আর বাংলাদেশের টোপোগ্রাফির মধ্যে পার্থক্যও আছে। বাংলাদেশের চারিদিকে হচ্ছে ভারত, যারা ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা আমাদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করেছে, সার্বভৌমত্বকে আঘাত করার চেষ্টা করেছে, তাদের তো আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি এবং সামনের দিনে দেব। তাদের ওই জারজ সন্তানদের পিতা, যাদেরকে ওরা পিতা বলে মনে করে, তাদের 100 কিলোমিটারের ভিতরে ঢুকে ভারত কিন্তু প্রত্যাঘাত করেছে। তো এটা আর বেশি দিন সময় লাগবে না, আমরা কিন্তু প্রস্তুত। ঘটনা হচ্ছে
শেখ হাসিনা ওই গণভবনে গিয়ে ওখান থেকেই রাজত্ব করবে, যা দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। তাহলে এইটা নিয়ে কি তখন একটা আমরা আশা করব যে ওই যে গোলাম সারোয়ার ফারুকী এইরকম একটা সিনেমা মতো বানাবে ভবিষ্যতে, লুচির মতো ফুলবি? উনি তো এখন বিরাট এককালে, আচ্ছা আমি একটু ওনার কাছে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি তো গোলাম সারোয়ার ফারুকী এখানে খুব পরিচিত, শুনতাম তিনি নাকি, কেউ বলেন তিনি শিবিরের লোক, কেউ বলেন তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ। এখন তিনি যদি এই ঘটনা ঘটে, হ্যাঁ ওই যেটা আমাদের বিজেপির মুখপাত্র বলল জ্যোতি, যে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, তাহলে কি আমরা ফারুকী সাহেব কি লুচির মতো ফুলবি বলে কোনো সিনেমা করতে পারেন আগামী দিনে? দাদা আমাকে প্রশ্ন করেছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জ্যোতিদা, খুব সুন্দর একটা কথা বলেছেন। অবশ্যই অবশ্যই গোলাম উনি কি আপনাদের উনি কি আগে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন না? উনি কেউ কেউ বলেন নাকি, অনেক বাংলাদেশে ইউটিউবার কেউ কেউ আওয়ামী লীগ, উনি নাকি শিবির করতেন, একটু যদি বলেন, আমি ঠিক তো ওনাকে চিনি না। দাদা আসলে কি উনিও একটা মিডিয়ার পরিচালক, তা ওনার সম্বন্ধে যতটুকু জানি, ওনার ওয়াইফ তিশা, উনি তো আমাদের বঙ্গবন্ধুর মুজিব ছবিতে উনি বঙ্গবন্ধুর মাতা, হ্যাঁ, ফজলুদ্দিন আহসান মুজিব হিসেবে উনি চরিত্র করেছেন। তখন তো দেখেছি দাদা, এই ফারুকী, এই তার ওয়াইফ, এই আমাদের নেত্রীর সাথে কি সুন্দর গল্প, গান, আড্ডা, হ্যাঁ। তো তখন তো দাদা আমরা তো জানতাম যে তো সে তো আমাদের শেখ হাসিনা প্রেমী মানুষ, কিন্তু সময়ের সাথে সাথে তাদের চরিত্রের পরিবর্তন হয়ে গেছে দাদা। তো অবশ্যই সামনে তার সিনেমা, দাদা যেটা বললো, হতেও পারে দাদা, এটা হতেও পারে, এটা হতেও পারে। ওকে, আমি একটু কমেন্ট, অনেকে আমি একটু কমেন্ট নিয়ে নেবো, আপনাদের জন্য ফোন লাইনও খুলছি, কেন দ্রুত একটু প্রসঙ্গোত্তরে যেতে হবে। জানি না সে সময় পাবো কিনা, কিন্তু দ্রুত একটু আমরা দেখে নেবো, মতামত একটু দেখে নেবো দ্রুত। এখানে পাঠিয়েছেন একজন, বাংলাদেশে 3 কোটি হিন্দুকে ভারতে ফেরত নিয়ে, আমি জানি না ভারত থেকে 8 কোটি মুসলমান উপর দেওয়া হোক বাংলাদেশকে, এটা আবার কী জানে 3 কোটি না 8 কোটি, কত কোটি আছে এ তো বলা খুব মুশকিল। দৈপায়ন পুরকাশ, তো আমরা বরং এই বিষয়টা আপাতত ওই তোমরা ওই বিজেপি মানে সরি নির্বাচন কমিশন যেটা করছে 1 আগস্ট থেকে নাগরিকত্ব সংশোধনী, এবং তার সাথে হচ্ছে এই ভোটার কার্ড, যেটা SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে রাজ্যে মানে ঘুরপথে NRC করা হচ্ছে বলে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস দেখে দিয়েছে। তখন এটা বোঝা যাবে কত কোটি কোন দিকে বা কী দিকে। কখনো শুনছি বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে গেছে, কখনো শুনছি 3 কোটি, কেউ বলছেন 2 কোটি, কে আছে 1.5 কোটি, এগুলো তো বলা খুব মুশকিল, এইগুলো বিভিন্ন রকম আসছে। তো আমি একটু এ ব্যাপারে প্রদীপ্তর কাছে এই ব্যাপারটা একটু সংক্ষেপে, হয়তো বেশি সময় পাবো না, কেননা সময়, হ্যাঁ প্রদীপ্ত না, বিষয়টা বুঝতে গেলে না মানে আমি বাংলাদেশ থেকে দ্রুত জাম্প কাট করে আমি আসছি এইখানে, কিন্তু এটা তো রিলেটেডও, আমি প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত নিয়ে বলছি না। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে 2005 সালে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস সর্বানন্দ সোনোয়াল কেসে, যে এটা এক্সটার্নাল অ্যাগ্রেশন, এই বাংলাদেশ থেকে ভারতবর্ষে এইভাবে ইলিগাল ইমিগ্রেন্ট আসা, কাজে এটাকে আটকাতেই হবে। এবং এসে তারা করছে কি, তাদের চাই দুটো জিনিস, একটা হচ্ছে ভারতবর্ষের যে ওয়েলফেয়ার স্কিমগুলো এগুলো, এবং ভারতবর্ষের পলিটিক্যাল ফরচুনকে যাতে তারা মানে লং টার্মে ইম্প্যাক্ট করতে পারে, সেই জন্য তাদের ভোটাধিকার চাই। এই তো দুটো জিনিস। এবং এটা হয়তো 20, 30, 25 বছর বাদে যাতে পার্ট করে করে ভারতবর্ষকে ভাঙা যায়, যেরকমটা আমরা গত 100 বছরের ইতিহাস যদি দেখি, যেখানেই ভারতবর্ষ হিন্দু মাইনরিটি হয়েছে সেই পার্টগুলো ভেঙে বাদ হয়ে গেছে। বাংলাদেশের জায়গাটা দেখুন, পাকিস্তান দেখুন, বা আর একটু দূরে দেখুন, যেদিকেই দেখবেন, যে ভারতবর্ষের কিন্তু একটা বেসিক যে জনসংখ্যার মানে যে বিন্যাস, সেই বিন্যাসটাকে যদি ট্যাম্পার করা হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের জন্য সেটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেটে পরিণত হয়। কাজেই সেইটাকে আটকানোর চেষ্টা করা, জনবিন্যাসকে আটকানোর চেষ্টা করা কোনো অনৈতিক বা অসাংবিধানিক কাজ নয়। যদি আমি বলে দিই এটা তো একটা মুক্ত পরিবেশ, যে যার মতো করে জনসংখ্যার যে গতিতে এগোবে, ব্যাপারটা কিন্তু এতটা সহজ মানে স্বচ্ছ ভোটার মানে এই জায়গাটা থাকা মানে উচিত, যেটা নির্বাচন কমিশনও তাই কথাটা বলছে। একদমই। এবং এটা একটা রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ প্র্যাকটিস,
এটার মধ্যে এত মানে মানে হায়তবা করার মতন কিছু নেই যে কি হয়ে গেল কি হয়ে গেল। রেগুলার প্র্যাকটিস কি করে বলা যাবে? এসআই এটা লাস্ট গত 2003 সালে হয়েছিল। 2003 থেকে এটা ভারতবর্ষের ইতিহাসে 10 বার হয়েছে। ইলেকশন কমিশনাররা আজ অবধি 10 বার করেছে। 52 সাল থেকে যদি নির্বাচন হয় 2025 10 না, বার কে 2003 রেগুলার সালে প্র্যাকটিস যখন বলা যাবে না। 2003 সালে যখন হয়েই গেছে তাহলে এতদিন হয়নি কেন সেইটা একটা বড় আমি তো প্রশ্ন। সেটাই বলছি, রেগুলার হ্যাঁ, প্র্যাকটিস নয় আর কি। ডেফিনেটলি এটা যখন যেরকম সময় হবে, যেটা ইলেকশন কমিশন ফিল Right. করবে, তাদের করা উচিত, অনেক আগে করা উচিত ছিল। আমি একদম আপনার সাথে সহমত, এটা অনেক আগে করা উচিত ছিল, বাট বেটার লেট দ্যান আমি তো বলবো রেগুলার প্র্যাকটিসে এটা রাখা উচিত, তাহলে তো এই সংকটগুলো এইভাবে কিন্তু যেহেতু গৃহমন্ত্রক থেকে হ্যাঁ, বলছে যে হ্যাঁ, আমাদের নিশ্চয়ই। এখানে 2 কোটি ইন্ট্রুডার অলরেডি রয়েছে, তা কাজেই সেইটাকে কনসিডারেশনে নিয়ে Right. ইমিডিয়েট অ্যাকশন করা, এতদিন হয়নি বলে কোনোদিনও হবে না, এটা কিন্তু কোনো জাস্টিফিকেশন আমি নেই। আসবো জ্যোতির কাছে। একটা আমাদের সঙ্গে জনমতে যোগদান করছেন একজন দর্শক, হ্যাঁ, রমজান জমাদার, দক্ষিণ 24 পরগনা থেকে, বলুন। হ্যাঁ দা, নমস্কার। হ্যাঁ, বলছিলাম যে বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা বারবার প্রতিদিন বলছেন, সেই বলার মধ্যে যে এখনো এটা আমাদের হিন্দু ভাই বলেছে যে ওখানে 3 কোটি বাস করে ফিরে এলে ভালো হয়, কথাটা ঠিক বলেনি। হ্যাঁ, কারণ এই জন্য বলেনি যে আমরা ফিরকে আনবো কেন, কারণ আমরা যে দুর্বল, ভারতবর্ষে 142 কোটি মানুষ, আমরা হেঁটে গেলে ওরা মরে যাবে, কিছু করার দরকার নেই। ওই পাকিস্তানের দালালরা আর ওই অবৈধ সন্তানরা রাজাঘাটে কি বলবে এইটা আমরা শুনবো। ওখানে আমাদের হিন্দু ভাইরা কি করে নিরাপত্তা থাকবে এটা আমরা বুঝবো। কথা হচ্ছে ঠিক কথা না, কথা হচ্ছে যদি হিন্দু ভাইদের আমাদের নিতে হয় তাহলে ওকে, ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পেরেছি রমজানজি। আমি একটু উত্তম কুমার অপু আপনার কাছে আবারও আসছি। এখানে না একটা প্রচলিত ধারণা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এই বিপন্নতার ছবি দেখতে দেখতে একটা তো নারীর টান অনুভব করে, সম্পূর্ণ একটা ভাষাগত কারণে এবং সংস্কৃতিগতভাবে, কেন দুই বঙ্গের মানুষই তো মাছ খেতে ভালোবাসে, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে বর্ষাকাল ইলিশ সর্ষে, তারপর হচ্ছে এই 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 যে ভর্তা, খাদ্যাভ্যাস এক, অনেক কিছুই এক। ফলে বলছে কোথাও একটা বলছেন যে এই যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর এই অত্যাচারে বাংলাদেশে আদৌ কত সংখ্যক আছে এই নিয়ে একটা বিভ্রান্তি আছে, যে কারণে এই এক্সচেঞ্জ এসব কথাগুলো খুব চালু হয়েছে। আপনি দেখলেন একটা ফোন, এক্ষেত্রে রিয়াকশন মানে এতে একজন বললেন, আপনি এই জায়গাটায় কি বলবেন? সংখ্যা কত, মানে বাংলাদেশে যে যে জনসংখ্যা, তা এ তো সাম্প্রতিক সময় গণনা হয়েছে, এবং তাদের নিরাপত্তা কতটা রয়েছে, তারা কি রাস্তাঘাটে বেরোতে পারছেন? দাদা ধন্যবাদ। আমাদের বাংলাদেশে আমাদের আমরা সংখ্যালঘু যারা আছি, আমাদের সনাতন ধর্মীয় দাদা 2 কোটি 30 এর মতো হবে। তবে দাদা আপনি যেটা প্রশ্ন করেছেন, আমরা আগের মতো আগে যেভাবে আমরা রাস্তাঘাটে মুক্ত স্বাধীন ভাবে চলাফেরা করতে পারতাম, এখন আমার মা বোনেরা পারে না, আমরাও পারি না। হ্যাঁ দাদা, এখন পরিবেশটা আগের মতো নাই। হ্যাঁ, এখন 5,000 10,000 টাকা নিয়ে 5,000 টাকা নিয়ে পকেটে নিয়ে বাড়ির বাইরে যাওয়াটা খুব কঠিন। আবারও তো আমাদের সনাতন ধর্মের মানুষ, সেটা আপনি ভালোভাবেই জানেন। আমাদের দেখলে, আমাদের মা বোনদের দেখলে তাদের একটু অন্যরকমের একটু নজরই চলে যায়। বর্তমানে 10 মাস 1 বছরে বুঝতে পারছি। তো দাদা আমরা সনাতনীয় ধর্মরা আমরা ভালো নেই দাদা, আমরা ভালো নেই। আমরা কোনো উদযাপন মন থেকে করতে পারি না। যেখানে বড় বড় পূজা হতো, এখন সেই জায়গায় গড পূজা হয়, ছোট একটা পূজা হয়, সেটাও করতে ভয় পায়। থানার অনুমতি নেই, এলাকার নেতৃবৃন্দদের, আওয়ামী বিরোধী দেশ বিরোধী নেতৃবৃন্দদের সাথে পরামর্শ ক্রমে তারপর পূজাটা করতে হয় দাদা। আমরা দাদা ভালো নেই, আমরা সনাতন ধর্মেরা ভালো নেই। আমার মা বোনেরা খুবই শুনতে খারাপ লাগছে এটা, যে বাস্তব কথা দাদা, ভালো বাস্তব নেই, দাদা। এই কথাটা সত্যিই বিভিন্ন দর্শকের কাছে দাদা আর একটু বলি দাদা, সন্ধ্যা 7টার পরে আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা, মা কাকিরা কেউ বাইরে থাকে না দাদা। হ্যাঁ, তারা সবাই যার যার বাসস্থানে চলে যায়, কারণ যেভাবে দর্শন মজ্জা হচ্ছে দাদা, বুঝতে পেরেছেন তো দাদা? আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা আশা করছি। না, আশীর্বাদ না, প্রত্যেকবার শুধু তো আপনাদের সংখ্যালঘু আছেন দাদা, প্রশ্নটা নয়, বাংলাদেশের যারা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন, বাংলাদেশের যারা সত্যি অর্থে যারা মানুষ, যারা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক বা যারা হোক, তাদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা অকৃত্রিম সবসময় থাকবে। ভারত সবসময় পাশে থাকবে, ভারত পাশে পেতে চায় বাংলাদেশকে,
এটা ভারতবর্ষের নীতি, এবং হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের তো আলাদা করে একটা ভালোবাসা থাকেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনাকে অনেক এটা আমরা ধন্যবাদ। বিশ্বাস করি, এটা আমাদের নেত্রী এটা বিশ্বাস করে, উনি এটা বিশ্বাস করে 1971 সালে বেশ। যেভাবে আপনারা আমাদের এই Right. পাকিস্তানি জঙ্গিদের কাছ থেকে আমাদের যেভাবে স্বাধীন করেছেন, হ্যাঁ, এই যে নিজেদের আপনার 27,000-এর মতো বেশ, আপনি আপনার ভালো থাকো, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জ্যোতির কাছে আসার আগে সময়ের একদম, হ্যাঁ, আপনার সাথে ভবিষ্যতেও নিশ্চয়ই আমাদের আবারও সংযোগ স্থাপিত হবে, আমরা সেই কামনাটা করি। এবং আরও একটা কমেন্ট নিয়ে নিই, আরও একজন কমেন্ট পাঠিয়েছেন, অনেকেই পাঠাচ্ছেন, আমি একটু দ্রুত নিয়ে নিচ্ছি। জনমতে আজকে কমেন্ট পাঠিয়েছেন, সেখানে ভারতের উচিত এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া। রাজ বলে একজন লিখেছে, একেবারে তা না হলে হিন্দু শূন্য হবে বাংলাদেশ। অনেকে আশঙ্কা করছেন, আশঙ্কা অনেক সময় গেড়ে বসে, কিন্তু আমরা বিশ্বাস করি যেতে কিন্তু শেষ বিচারে মানবতা জিতবে, মনুষ্যত্ব জিতবে এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জিতবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জ্যোতি? না, নিঃসন্দেহে, কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে পার্সিয়ান সিভিলাইজেশন কিন্তু ধ্বংস হয়েছে, ইজিপশিয়ান সিভিলাইজেশন কিন্তু ধ্বংস হয়েছে, খুব বেশি টাইম লাগেনি। মেসোপটেমিয়া সিভিলাইজেশনও কিন্তু ধ্বংস হয়েছে। তো সিমিলারলি আপনি যদি দেখেন পশ্চিমবাংলার বাঙালি হিন্দুর সংখ্যা, সেটা 88% ছিল অ্যাট দ্য টাইম অফ পার্টিশন, এবং বাংলাদেশে অ্যাট দ্য টাইম অফ পার্টিশন ছিল 32%। তো এই 32% এখন কমতে কমতে ঠেকেছে 7%। আমি যদি ধরে নিই এর মেজরিটি পোর্শন পশ্চিমবাংলায় এসেছে বা ভারতবর্ষে এসেছে, তাহলে ভারতবর্ষের তো হিন্দুর সংখ্যা বাড়া উচিত। সেখানে দাঁড়িয়ে বাঙালি হিন্দুর সংখ্যা কিন্তু এখন, আমি যদি মানে 2011 সেন্সাস মতেই ধরি, তখন তো 70%। তো সেই সুতরাং বাঙালি হিন্দুর সংখ্যা কিন্তু কমছে, সেটা বিভিন্ন কারণের জন্য, অনুপ্রবেশ, ধর্মান্তরীকরণ, অত্যাধিক জন্মহার, এবং হচ্ছে আপনার ডেমোগ্রাফিক চেঞ্জ যেভাবে হচ্ছে, ফলে আপনার এটা কিন্তু একটা অ্যালার্মিং কনসার্ন, সেটা বোধ বাংলার জন্য, মানে সেটা পশ্চিমবাংলা এবং বাংলাদেশের জন্য। বাঙালি হিন্দুস আর ইন ডেঞ্জার। সুতরাং এই জায়গা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যেটা ইহুদিরা কিন্তু দেখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ হলে সমগ্র বিশ্বকে কিভাবে শাসন করা যায়। ধন্যবাদ। আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। আমরা বিস্তৃতভাবে আলোচনায় আমরা এই জায়গাটাকেই নিয়ে আসতে চাইছিলাম যে বিভিন্ন রকম পরিস্থিতি, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা বিভিন্নভাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনাদের কাছ থেকে অকৃত্রিম আমরা ভালোবাসা এবং হচ্ছে মতামত জানতে চাই। আপনারা করুন, তার কারণ একটা উন্নততর জীবন, একটা উন্নততর সভ্যতা অলওয়েজ এটাই কামনা করে। ধন্যবাদ ডক্টর প্রদীপ্ত রায় আপনাকে, জ্যোতি চ্যাটার্জি আপনাকে, এবং বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন উত্তম কুমার অপু, তাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে। ধন্যবাদ, নমস্কার।